নিপল বা বৃন্ত, সেখান থেকে কোনো রকম ডিসচার্জ হচ্ছে, আচ্ছা, জলীয় পদার্থ বা রক্ত, তখন আমি কিন্তু একজন ডাক্তার নই, একদম একটা বাড়ির লোক হয়ে যাই। নমস্কার, আমি ইপসিতা। আপনারা দেখছেন আনকাট আড্ডা, রিয়েল পিপল, রিয়েল টক। আজকে আমরা আড্ডা দেব, শুধু আড্ডা নয়, আজকে গল্প হবে জীবন, লড়াই এবং অনেকটা আশার গল্প নিয়ে। ক্যান্সার কথাটি শুনলেই আমাদের ভয় প্রাণ শুকিয়ে যায়, কিন্তু এমন মানুষ আছেন যারা এই ক্যান্সার পেশেন্টদের নিয়েই দিনের বেশিরভাগ সময়টা কাটান, স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখান, তাদের জীবনযুদ্ধে সামিল হয়ে যান। আজকে আমার সাথে যিনি রয়েছেন, ক্যালকাটা মেডিকেল কলেজ MBBS-এ গোল্ড মেডেলিস্ট, MD-তে গোল্ড মেডেলিস্ট, এবং বেশিরভাগ ডাক্তাররাই, অনেক ডাক্তার PhD করেন না, তিনি কিন্তু PhD করেছেন এই ক্যান্সারের ওপরেই। আর FRCP UK আমার কাছে রয়েছেন, আজকে আড্ডা দিতে এসেছেন প্রসিদ্ধ অঙ্কোলজিস্ট ডক্টর মধুচন্দা কর। দিদি নমস্কার। নমস্কার সকলকে। আপনাকে এখানে পেয়ে ভীষণ আনন্দ লাগছে। আমারও তো, আমি উদ্গ্রীব হয়ে আছি যে তুমি আমাকে কেমন আড্ডায় নিয়ে যাবে। না, আসলে ব্যাপারটা মানুষটাই মধুচন্দাদি এমন যে ভীষণ মজার, কিন্তু সারা দিন ধরে যেই সমস্ত মানুষের সাথে থাকেন, তারপরে এত প্রাণ শক্তি কোথা থেকে পাও সেটাই আমার জানার ইচ্ছা। আগে সেটাই বলো। প্রাণশক্তি তো ওই রোগীদের মধ্যেই থাকে। এত খারাপ একটা রোগ শুনেও তো তারা বাঁচার লড়াইয়ে আমার সাথে সামিল হয়। শুধু তারা নয়, তাদের বাড়ির লোকেরা কি পরম উৎসাহে চিকিৎসার জন্য এগিয়ে আসে। এরাই আমার প্রাণশক্তি, আলাদা করে প্রাণশক্তি লাগে না। আচ্ছা, এই যে বাড়ির লোকেদের কথা বললে, যে ক্যান্সার শোনার পরে প্রথম যে রিয়াকশানটা হয়, এবং রোগীর তো আছেই, মানে তার তার শোনার আগে তো তার বাড়ির লোক শোনে, একদম। এবং তখন তাদের একটা মানসিক টালমাটাল অবস্থা হয়, সেটা সামাল দেওয়া হয় কি করে? প্রথমে কিভাবে সামাল দাও? আসলে আজকাল একটা আমরা কথা ব্যবহার করি, ব্রেকিং ব্যাড নিউজ। অর্থাৎ এই যে রোগীর ক্যান্সার হয়েছে, এটা, এই সংবাদটা বাড়ির লোক আর রোগীর মাধ্যমে বা তাদের কাছে যে বলবো, সেটা একটা আর্ট। আমরা তো অনেক আঁকাঝোঁকা করি, এটাও কিন্তু একটা আর্ট। এটা বলার একটা আদব কায়দা, নিষ্ঠা, যত্ন লাগে। তো সেইভাবে বলতে হয়। আর যখন প্রথমে বলি, তখন তো অবশ্যই বাড়ির লোক ভেঙে পড়ে। ভেঙে পড়ে, শুধু না, পৃথিবীটাই পাল্টে যায়। সামনে কি আছে কিছু জানি না, সংসারে কি হবে কিছু জানি না, টাকা পরিবারের পয়সা। কি হবে কিছু জানি না, টাকা পয়সা সংস্থান কোত্থেকে আসবে কিছু জানি না। এই যে অজানা একটা অবস্থা, এটা তো মানুষের পক্ষে মেনে নেওয়া খুবই কঠিন। এবং তখন আমি কিন্তু একজন ডাক্তার নই, একদম একটা বাড়ির লোক হয়ে যাই। তাদের পাশে দাঁড়িয়ে পরিবারের একজন হয়ে আমাকে সমস্ত ডিসিশন নিতে হয়। মূলত ব্রেস্ট ক্যান্সারের উপর তোমার বেশি কাজ হয়, তাই তো? সব ক্যান্সারে কাজ করি, কিন্তু যেহেতু এটা মহিলাদেরই বেশি হয়, হ্যাঁ। তাই ওতে আমার একটা খুব দিক ইন্টারেস্ট। নির্ণয় করার ইচ্ছা আছে। আচ্ছা, না তাহলে ব্রেস্ট ক্যান্সারের জন্য সামগ্রিকভাবে কি বলবে তুমি, মানে সকল মহিলাদেরকেই কি কোথায় সাবধানতা অবলম্বন করতে হবে, বা কি করে বুঝবে তারা প্রথম? ঠিক, এই রোগের উপসর্গগুলো সম্বন্ধে একটু যদি সচেতন হয়, তাহলে কিন্তু খুব ভালো হয়। সমস্ত বয়সের মেয়েরাই যদি এই সম্বন্ধে সচেতন হয়, যারা ধরো 20-25 বছর থেকেই এটার দিকে একটু সজাগ থাকে, তাহলে খুব ভালো কিরকম হবে। সজাগটা কিরকম? যেমন যদি, যেটা আমরা বলি নিপল বা বৃন্ত, সেখান থেকে কোনো রকম ডিসচার্জ হচ্ছে, আচ্ছা, জলীয় পদার্থ বা রক্ত, এগুলো যদি দেখতে পায়, দুটো ব্রেস্টের আকৃতি প্রকৃতির কোনো পার্থক্য যদি দেখতে পায়, নিজের ব্রেস্ট নিজে পরীক্ষা করুন, এরকম সংক্রান্ত প্রচুর ইন্টারনেটে কিন্তু লিফলেট আছে। এগুলো সম্বন্ধে যদি একটু সজাগ থাকে, তাহলে প্রত্যেক মাসে যারা রজস্বলা, প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট সময় তার পিরিয়ডস হয়ে গেলে, আর যাদের রজনিবৃত্তি হচ্ছে তারা যে কোনো সময় যদি প্রত্যেক মাসে একটু এটা খেয়াল করে
আর্মপিট বা বগলে কোনো ফোলা আছে কিনা, এই ছোট ছোট জিনিসগুলো যদি একটু দেখে, বা কোনো রকম লাল ভাব, হুম, কোনো রকম যা চোখে পড়ছে অস্বাভাবিক। অস্বাভাবিক কিছু, তাহলে কিন্তু যে কোনো ডাক্তারের কাছে এগিয়ে এসে পরামর্শ নেবে। তারপরে তো সেটা যে সবসময় ক্যান্সার হবে তা নয়, হুম, হুম। কিন্তু এই সচেতনতাই হচ্ছে এই রোগ ধরার মূল চাবিকাঠি। আচ্ছা, আচ্ছা, মানে ক্যান্সারের তো ওই আনসার নেই এরকম একটা কথা এটা তো সবসময়, একটা মিথ, মিথ একটা। এবং এটা সমাজে এক সময়, হ্যাঁ। এখন নয়, সমাজে বহু প্রচলিত ছিল। হুম, হুম। এখন তো মানুষ এটা মানতে রাজি নয়, সবাই কিন্তু চিকিৎসার জন্যই এগিয়ে আসে। তাহলে যদি ভাবতো নো আনসার, তাহলে তো আসতো না ডাক্তারের আচ্ছা, কাছে। ঠিক তো। কিন্তু আগেও যখন নো আনসার হতো তখনও তো চিকিৎসা হতো। চিকিৎসার হতো, এত অ্যাডভান্স তো ছিল না। এখন তো প্রতিটা পদে, প্রতিটা ডিসিপ্লিনেই এত উন্নতি হয়েছে, কাজে বাড়িতে বসে থাকার কোনো প্রশ্নই ওঠে না। নো আনসার ভেবে কোনো লাভই নেই, আচ্ছা। এ তো বোকামি। হ্যাঁ, মানে আমরা তো অনেক ওষুধ এমনি যেমন প্রেশার, সুগারের ওষুধ এগুলোও খাচ্ছি। প্রচণ্ড উন্নতি হ্যাঁ, হচ্ছে। এই সবেরই তো রেগুলার মেডিসিন নিচ্ছি। সেটাও ক্যান্সার হিসেবে সেটা কি ভাবা যায়? এখানে একটা কথা বলি, হ্যাঁ। এই যে ক্যান্সারকে একটা ইমার্জেন্সি, মানে মৃত্যুদণ্ড, হুম, হুম। এইটার থেকে ভাবনাটা বার করে আনতে হবে। ক্যান্সার কিন্তু আর কয়েকটা ক্রনিক রোগের মতোই একটি রোগ, এটা বুঝতে হবে। একটা ক্রনিক রোগ, এর থেকে এক্ষুনি মুক্তি পাবেন না, সময় লাগবে। আর অনেকে হয়তো সারা জীবন এটা বহন করবেন, কিন্তু একটা শান্তিপূর্ণ সহাবস্থান থাকতে পারবে ওষুধপত্র দিয়ে চিকিৎসা করে। বাকি অন্যান্য রোগের মতোই। অন্যান্য রোগের মতো, এবং অনেকের ক্ষেত্রে ক্যান্সারটা সম্পূর্ণ সেরেও যাবে। মানে সেইটা এই প্রমাণ এখন তো অনেকেরই হচ্ছে, বিশেষ করে ব্রেস্ট ক্যান্সার। ব্রেস্ট ক্যান্সার বললে ধরো খুব তাড়াতাড়ি এলো, রোগটা নির্ণয় হলো, আর্লি ডিটেকশন হলো, হুম। তাহলে কিন্তু ৮০-৯০ ভাগ লোকের ক্যান্সারটা সম্পূর্ণ সেরে যেতে পারে, সঠিকভাবে যদি সব রকম চিকিৎসা করে। অর্থাৎ সব রকম বলতে বলছি মাল্টিডিসিপ্লিনারি ট্রিটমেন্ট, কেমোথেরাপি, শল্য চিকিৎসা, রেডিয়েশনের চিকিৎসা, এগুলো সব মিলেমিশে চিকিৎসা হয়। আচ্ছা, এই যে শল্য চিকিৎসা মানে ওই অপারেশন করলে ক্যান্সারটা ছড়িয়ে যায়, এটা কি মিথ নাকি এটা সত্যি কথা? এটাও একটা ভাবনা। ভাবনাটা কোত্থেকে আসছে বলছি। অনেক ক্ষেত্রে কি হয়, যেমন বায়োপসি, অনেকে বায়োপসি করে চুপ করে চলে যায় কোথাও, জানতে পেরে, মানে জানলেও ক্যান্সার হ্যাঁ, ধরা কিন্তু পড়ে। আর কিছু করলো না। আচ্ছা। এবার সেটা আস্তে আস্তে বাড়ে, ছড়ায়, বা অন্যান্য অপ্রচলিত চিকিৎসাগুলো করলো। এবার কি হলো, তখন সব দোষ ওই নন্দ ঘোষ থাকে না, তখন বায়োপসির উপরই পড়ে গেল। আচ্ছা। তেমনি ধরো সার্জারি করলো, শল্য চিকিৎসা করে রোগটা দেখা গেলো প্রচুর অ্যাডভান্স, তাহলে তার আনুষঙ্গিক চিকিৎসা করতে হবে। অর্থাৎ কেমোথেরাপি বা ওষুধের মাধ্যমে চিকিৎসা, রেডিয়েশনের চিকিৎসা, হরমোন থেরাপি, এগুলো টোটাল প্যাকেজ আছে। কিন্তু সেটা না করে শল্য চিকিৎসা করেই চলে গেল যে আমার তো ক্যান্সারটা সেরে গেছে, তা তো নয়। তখন যখন বাড়াবাড়ি হয়ে গেল, তখন বললো সার্জারি করে আমার আচ্ছা, বাড়াবাড়িটা হয়েছে। মানে এই ঘটনাটা নয় যে সার্জারি করলে না না ক্যান্সারটা স্প্রেড না না, করছে। সার্জারি তো একটা চিকিৎসা, চিকিৎসার অঙ্গ। এবার তার সাথে যা যা লাগবে সেগুলোও তো করতে হবে। কোনো একরকম চিকিৎসা কিন্তু খুব একটা ব্রেস্ট ক্যান্সারে হয় না, সব মিলেমিশে চিকিৎসা হয়। শুধু ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে নাকি ওটা অন্যান্য না, ক্যান্সার? অন্যান্য ক্যান্সারও আছে। মানে এই 10 বছরে যদি তোমাকে এইভাবে বলি যে 10 বছরে ক্যান্সারের নতুন কি কি ধরনের চিকিৎসার উন্নতি তুমি চোখে পড়েছে বা? সারা পৃথিবীতে দুটি রোগের সবচেয়ে বেশি ক্লিনিক্যাল ট্রায়াল আর সবচেয়ে বেশি রিসার্চ হয়েছে, গবেষণা হয়েছে। একটি হলো ডায়াবেটিস, যেটা ঘরে ঘরে এখন, আর একটি হলো ক্যান্সার। সারা পৃথিবীতে ক্যান্সারের এত অ্যাডভান্সমেন্ট হয়েছে, এত উন্নতি হয়েছে, যে শুধুমাত্র কেমোথেরাপির নামটা তো আর নেই। ওষুধের মাধ্যমে চিকিৎসার অনেক রকম পদ্ধতি আছে। একটি হলো কেমোথেরাপি, এছাড়া হরমোন থেরাপি, তারও খুব উন্নতি হয়েছে। ইমিউনোথেরাপি, এখন তো সেটা মানে প্রচণ্ডভাবে পপুলার। বা ইমিউনোথেরাপিটা কি ঠিক হুম। এক্স্যাক্টলি? আরেকটি বলিনি, টার্গেটেড থেরাপি। আচ্ছা। এবার তুমি যে প্রশ্নটা করলে ইমিউনোথেরাপি, দেখো প্রত্যেক মানুষের না শরীরে একটা ক্যান্সারকে বিলুপ্ত করার বা ক্যান্সার তাড়িয়ে দেওয়া, ক্যান্সার কোষগুলোকে বিনাশ করার ন্যাচারাল ইমিউনিটি থাকে। সবার তো ক্যান্সার হচ্ছে না, তাহলে না। কেন হচ্ছে না? নিশ্চয়ই তার মধ্যে সেই ইমিউনিটিটা বেশ ভালোই আছে।
তাই জন্য ক্যান্সারটা হচ্ছে না। কিন্তু কয়েক ক্ষেত্রে এই ইমিউনিটিটা ফেল করে, হুম। তারই ক্যান্সারটা হচ্ছে। তো এই যে ইমিউনোথেরাপি বললাম, এর মূল মানে বক্তব্য হচ্ছে যে তোমার শরীরে যেটা ইমিউনিটি আছে তাকে বাড়িয়ে দিয়ে ক্যান্সারের উপশম করা। ও আচ্ছা, এটা তো অনেক বেটার। অনেক বেটার, খরচাও সাপেক্ষ, হ্যাঁ, খরচা অনেক সাপেক্ষ। খরচা সাপেক্ষ। হ্যাঁ। এটা তো সাধারণ মানুষ এই মুহূর্তে, যারা প্রান্তিক মানুষ, যারা নিম্ন বর্গের মানুষ, তারা তো অনেকেই পারছেন এফোর্ড না। করতে পারছেন না। তাই জন্য যদিও তা এই খুব আমাদের তো খুব এটা পপুলার হয়ে গেছে, হুম, হুম। কিন্তু সবাই তো পারছে না। তাহলে এই প্রান্তিক মানুষদের ক্যান্সার হলে পরে তারা ইমিউনোথেরাপি দিতে পারছে না। তা অনেকেই সে পারছেন না। হ্যাঁ, মানে সেক্ষেত্রে তাদের কি কোনো ব্যবস্থা আছে না, গভর্নমেন্টের পক্ষ ক্যান্সারের থেকে? চিকিৎসার অন্যান্যগুলো তাদের সরকারে আছে, যেমন কেমোথেরাপি, যেটা বেসিক কেমোথেরাপি সেটা আছে, যেটা রেডিয়েশন, সেগুলো প্রচুর রেডিয়েশন সেন্টার পশ্চিমবঙ্গেও আছে, সারা ভারতবর্ষে নানা জায়গায় আছে। শল্য চিকিৎসা বা ক্যান্সার সেগুলো সার্জারি, গভর্নমেন্ট হেল্প সেগুলো করছে। হয়, হ্যাঁ সেগুলো হয়। আচ্ছা, কিন্তু ইমিউনোথেরাপি বা নতুন যেগুলো ইমিউনোথেরাপি তো ইন্ট্রোডিউস খুবই, হচ্ছে। হ্যাঁ খুবই কস্টলি। হুম, হুম। ওটা তো র্যাম্পেন্টলি অ্যাপ্রুভাল নেই ওভাবে। আচ্ছা, হয়তো একসময় কি হয় জানো তো, যত প্রথমে রিসার্চ আসে না সেগুলো খুব খরচা সাপেক্ষ হয়, কিন্তু যখন তার, কেমোথেরাপিটাও তাই ছিল। হ্যাঁ কিন্তু যখন তার সংখ্যা বেড়ে যায়, ভলিউম বেড়ে যায়, হুম, হুম। ঘরে ঘরে নিচ্ছে, প্রত্যেকটা সেন্টারে নিচ্ছে, তখন দাম ভাবে ভলিউম যত বাড়ে দামও তত কমে যায়। তাই আমরা খুব আশাবাদী যে ইমিউনোথেরাপির দাম কমে যাবে। এবং সবচেয়ে বড় কথা, দু তিনটে আরও জিনিস বলি যেটা মানুষের জানা উচিত। এইগুলো কিন্তু ভারতবর্ষেও এখন ইমিউনোথেরাপি মডেলটা তৈরি হচ্ছে, এই ও ওষুধগুলো হচ্ছে। খুব সম্প্রতি একটি ওষুধ ভারতবর্ষে তৈরি হচ্ছে, কিছু আছে চায়নাতে তৈরি হচ্ছে। এগুলোর কিন্তু দাম অনেকটা কম কমে হবে। গেছে। আচ্ছা, এবং আমরা খুব আশাবাদী যে এগুলো আরও কমে যাবে যত সরকার এদেরকে সাপোর্ট দেবে। মানে এটা রিলায়েবলও তো? অবশ্যই, অবশ্যই। আচ্ছা। আমাদের যে ভারতবর্ষের সরকার আছেন, তারা তো ড্রাগ কন্ট্রোলার অ্যাপ্রুভাল না দিলে এটা বাজারে আসতেই দেবে না। হ্যাঁ, মানে কাজে কম দাম মানে তার কোনো কাজ নেই না এরকম না না নয়। ড্রাগ কন্ট্রোলার তো কিছু নর্মস আছে অ্যাপ্রুভাল দেওয়ার। আরও একটি খুব আশাব্যঞ্জক কথা হচ্ছে, প্রচুর বিদেশি যে ইমিউনোথেরাপিগুলো, সেগুলোর উপর জিএসটি কিন্তু তুলে নিয়েছে। ও, তাহলে তাহলে তো দারুণ দামটা ব্যাপার। আরও কমে গেছে। হুম। আরও নিশ্চয়ই সাপোর্ট যত দিন যাবে তত সরকাররা করবেন। হ্যাঁ, প্রত্যেকের এটা সরকারই তো এটা দায়িত্ব যে হ্যাঁ। ক্যান্সারের ওষুধের দাম কমাতে আর হবে। এখন ক্যান্সার পেশেন্ট তো মানে অনেক সংখ্যা, অনেক সংখ্যায় অনেক হয়ে গেছে। এই যে সারাদিন ধরে তোমার হসপিটালে কাটছে, মানে খুব মুমূর্ষু পেশেন্টদের ক্ষেত্রে কি তোমার মনের ভিতরে কোনো চাপ পড়ছে? হ্যাঁ দেখো, এটা একটা ফ্র্যাঙ্ক কথা বলি, খোলামেলা কথা। একটি রোগী যখন ঢোকে, তোমার ঘর দিয়ে ঢুকতে ঢুকতে না তুমি মোটামুটি আন্দাজ পেয়ে যাবে যে এই রুগীটাকে আমি কি করতে পারবো আর কি করতে পারবো না। কিন্তু সব কথা তো সবাইকে বলা যায় না, কারণ সবাইকে তো সদর্থক থাকতে হবে। খুব নেগেটিভ কথা বললে তো এমনি লোকটি ঘাবড়ে যাবে, বাড়ির লোকও ঘাবড়ে যাবে। নিশ্চয়ই। কাজেই ফেজে ফেজে বলি, পদে পদে বলি। তো প্রথম যখন ঢোকে, খুব হয়তো আমার মনে আশা নেই, আমি হয়তো অতটা কনফিডেন্স পাচ্ছি না, তবু তাদেরকে তো একটা আশার আলো দেখাতেই হবে। এটা কি সত্যি না মিথ্যে কথা, এরকম সাদা কালোই বলা যায় না। এটা হচ্ছে যে আমার প্রথম যে পদক্ষেপগুলো, তাতে উনি কতটা সেরে উঠবেন, কতটা আবার সাইকোলজিক্যালি। স্বাভাবিক, হ্যাঁ আবার স্বাভাবিক ভাবে ভাবনা চিন্তা করতে আরম্ভ করবেন নিজেকে নিয়ে। এটা কিন্তু অনেক সময় হচ্ছে যে আমার কথা এবং তার মনের জোরে আমি যেটা ভেবেছিলাম হতাশাজনক, সেটা কিন্তু অনেক ভালো হয়ে গেছে, আচ্ছা। ইমপ্রুভ করেছে। কাজেই যেটা বলি না, মানসিক শক্তির একটা আলাদা জোর আছে। মানে এটা সাইকোলজিটা। একদম নিজের জীবন দিয়ে, রুগী দিয়ে আমি বুঝে গেছি। হ্যাঁ, মানে যেহেতু এইরকম একটা প্রায় মৃত্যুমুখী পেশেন্টদেরকেই হ্যান্ডেল করছো, কতদিন হলো অনেককে এটা? আমি ভুলভাল বলেছি। হ্যাঁ? বলেছি যে আপনি কিন্তু আগামী ৩ মাস বাদে আপনার কি অবস্থা হবে? মানে বাড়ির লোককে বলেছি, তাকে তো আর বলিনি। জানি না ভালো করতে পারবো কি না। ও মা! সে তো দিব্যি হয়ে চলে এসছে ৩ মাস বাদে। তাহলে আমার অ্যাসেসমেন্ট সবসময় যে একদম 100% সঠিক তা তো নয়। তাহলে সেই জন্য আমরা একটু সময় নিই। তাকে অ্যাসেস করতে বলি, আবার ৩ মাস ৬ মাস বাদে আপনাকে বলতে পারবো রোগটার গতি প্রকৃতি কী।
কাজেই ডাক্তারও তো মানুষ, ডাক্তার তো 100% সবসময় যে অ্যাসেসমেন্ট ঠিক হয় তা নয়। আবার অনেকে হয়তো খুব আশা দিয়েছি, ফেল সেটা করে বিফল গেছে, হয়েছে, হ্যাঁ। তাতে আবার তাদের মনে দুঃখ হয়েছে বা আমার প্রতি হয়তো একটা অবিশ্বাস জন্মেছে। জন্মেছে। এটা হয়, এটা তো ডাক্তারির ওই কি বলে প্রফেশনাল হ্যাজার্ড হুম যেটা হুম। বলে। মানে এই যে দুটোই, একটা যে ভালো করতে পারবে না ভেবে এটা তিনি ভালো ভগবানের হয়ে গেলেন, আশীর্বাদ। এটা তো ভালো লাগলো। এবার তার উল্টোটা হলে সেটা কি করে ট্যাকেল করলে? আসলে ক্যান্সার একটা মাল্টি প্রংড প্রসেস। কোনো একদিনে তার গতি প্রকৃতি বোঝা যায় না, সময় লাগে। তো যত দিন যায়, যদি কেউ বলে না, আমি দেখলাম পাশের বাড়িতে আমার একটা মেয়ের হয়েছিল, স্তনের ক্যান্সারই বলি, হুম পাশের বাড়ির মেয়ে হয়েছিল, পুরো সেরে গেছে, এত ভালো আছে, তার মানে ওই ডাক্তার খুব ভালো। হুম হুম। সবসময় কিন্তু তা নয়, কারণ তার যে ক্যান্সারটা, তার একটা বায়োলজি আছে। ভালো ক্যান্সার, ভালো স্তনের ক্যান্সার, আর অতটা ভালো নয় স্তনের ক্যান্সার, আচ্ছা। এ দুটো আলাদা। হুম। আর কোন স্টেজে এসছে, প্রাথমিক অবস্থায় না অনেকটা ছড়িয়ে যাওয়ার পর, দুটো এক্স্যাক্টলি। আলাদা। কিন্তু পাশের বাড়ির পুরো গল্পটা তো সে জানে না, তাই জন্য সে ভাবে ওই ডাক্তার খুব ভালো আর অন্য ডাক্তার খুব খারাপ। কারণ সে তার ভালো স্তনের ক্যান্সারও নেই, আবার অনেকটা ছড়িয়েও গেছে, কাজে তার ফল অতটা ভালো হয়নি। তার মানে আর্লি স্টেজে ক্যান্সারটা ধরা পড়াটা খুব একদম। জরুরি। আর যদি ক্যান্সারটার গতি প্রকৃতি বা বায়োলজি যেটা আমরা বলি সেটা ভালো হয়, যেমন হরমোন পজিটিভ ক্যান্সার খুব ভালো, আবার যে হরমোন নেগেটিভ সে অতটা ভালো নয়। আচ্ছা। এই সমস্ত আছে নীতিকৃতি, সেটা তো সাধারণ মানুষ বুঝবে না। তাই আমি বললাম যে একটা রুগী ভালো হয়েছে কি ভালো হয়নি, পুরোটা ডাক্তারের দোষ কিন্তু নয়, তার রোগেরও গতি মানে প্রকৃতি। ডাক্তার তো একই সে মানে ঠিক, ঠিক। ট্রিটমেন্ট করবেন। একদম। এখন ক্যান্সারে কি হচ্ছে বলো তো? ভীষণ প্রোটোকলাইজড ট্রিটমেন্ট। যিনি, আমি যেখানে লেখাপড়া করেছি, কিছু ট্রেনিং পেয়েছি, ধরো বম্বে। বম্বেতে যিনি বসে আছেন ডাক্তার, তিনিও যা ওষুধ লিখবেন, কলকাতাতে যিনি বসে আছেন তাকেও কিন্তু ওই প্রোটোকলে ওইটাই লিখতে হবে। এক্স্যাক্টলি। এরকম মস্তিষ্কপ্রসূত কোনো প্রোটোকল নেই। সবই ভীষণ অ্যারিথমেটিক হয়ে গেছে। আচ্ছা। অঙ্ক হয়ে গেছে। অঙ্কোলজিটা অনেকটা অঙ্ক হয়ে গেছে বলতে পারো। অঙ্কোলজিটা অনেকটা অঙ্ক হ্যাঁ, হয়ে সত্যি গেছে। তাই। মানে আমি যা ভাববো আরেকজন ধরো বিদেশে বসে আছে তিনিও একই ভাববেন। এরকম আচ্ছা। প্রায় আসে আমাদের কাছে। মানে সেটা কি ক্ষতি না ভালো? না, বলছি প্রায়ই আসে, একটা ইন্টারনেট থেকে কাগজ নামিয়ে আনে। আচ্ছা। এরা হচ্ছে একটু এলাইট ক্লাসের যারা রুগী, যাদের হয়তো ছেলে আমেরিকায়, মেয়ে সুইজারল্যান্ডে, স্ক্যান্ডিনেভিয়ায়। তারা ১ম এ আসে বা যায়, আমরা কি বলছি জানে টানে। তারপরে আমরা যেটা লিখেছি সেটা ক্রস চেক করে। ভালো না, আমি তো মনে করি ভালো। কারণ তোমার তো এখন দুনিয়াটা ডিজিটাল। হুম, তো কেন চেক সবটাই তো করব না? হাতের কেন চেক আছে। করব না? করলে তো আমারই লাভ। সে যদি জানলো যে ম্যাডাম যেটা লিখেছেন সেটাই স্ট্যান্ডার্ড, তাহলে সেও তো আশ্বস্ত হলো যে নিশ্চয়ই। হ্যাঁ, ম্যাডাম যেটা দিচ্ছে, আর যদি আমি আমেরিকাতেও বসে থাকতাম আমার এটাই চিকিৎসা হতো। এটা তো আমার পক্ষে খুব কনফিডেন্স বিল্ডিং, হুম, হুম। আমার মোটিভেশন হয়। হ্যাঁ, কিন্তু আবার উল্টোটাও তো হতে পারে। আবার হ্যাঁ, উল্টোটা হয়। যেমন হয়তো পুরোটা লেখেনি, রোগটার অবস্থাটা পুরোটা এক্সপ্লেন করেনি। কোনো একটি ডাক্তার অন্য জায়গায় তার একটা ওপিনিয়ন নিয়ে এসছে, যেটা একেবারেই তার উপর প্রযোজ্য নয়। তখন তো একটু ঝামেলা হয়। তখন তো আমি মানতে পারবো না যে এটা দেবো। কিন্তু সে তো চাপাচাপি করে যে এটাই লাগবে। তখন একটু মনোমালিন্য হয়, হ্যাঁ। প্রফেশনাল অসুবিধে হয়। যাই হোক, সেগুলোও ম্যানেজ করতে হয় বুঝিয়ে। আসলে ডাক্তারিতে, বিশেষত ক্যান্সারে, যত না তুমি বলবে তার থেকে বেশি শুনতে হবে। রোগীর কথা শোনা হচ্ছে এটা ডাক্তারের প্রধান ক্যান্সারে ডাক্তারের ১ম, কি বলবো, একদম ১ম কর্তব্য। ক্রাইটেরিয়া। হ্যাঁ। এটা যদি না করো, হয়তো তার কোনো সম্বন্ধই নেই ওই ক্যান্সারের সাথে। সে বলবে ২০ বছর আগে আমি সাইকেল থেকে পড়ে গেছিলাম। আমার পায়ে চোট লেগেছিল। তারপরে আস্তে, আস্তে আমি স্তনে একটা লাম্প দেখতে পেলাম। আমি জানি যে তার সাথে কোনো সম্পর্কই নেই। সেটা তাকে তক্ষুনি বলতে পারা যাবে না। আস্তে, আস্তে সব শুনে অনেক পরে যখন সে আমার প্রতি বিশ্বাস জন্মেছে, তখন হয়তো এটা বলতে পারি যে ওই যে পড়ে গেছিলেন তার সাথে কিন্তু এটার কোনো কোনো সম্পর্ক সম্পর্ক নেই। কিন্তু তক্ষুনি তাকে থামিয়ে এসব বলা যাবে না। কাজেই অনেক ধৈর্য ইউ হ্যাভ টু দরকার। বি এ গুড লিসনার।
তার মানে যে কোনো ডাক্তারের ক্ষেত্রে প্রযোজ্য সাইকোলজিটা একটা বিরাট বড় ফ্যাক্টর, সাইকোলজি এবং মেডিকেল ট্রিটমেন্ট একদম। সেটাই। দেখো, অনেক রোগী আসে। আমি তো সেরকম একটা প্রচণ্ড হাই-ফাই সেন্টারে নেই। আমি একটা সাধারণ মধ্যবিত্তে যে সেন্টারে আসি তাতে আসি, কাজ করি। তারা হয়তো প্রচণ্ড দামি কোনো জায়গায় গেছেন, প্রচণ্ড নামি ডাক্তারের কাছে গেছেন। কিন্তু না, তিনি হয়তো সঠিকভাবে শোনেননি কথাটা, বা তার সময় নেই, বা তার অ্যাটিটিউডটা অন্যরকম। এটা কিন্তু তাকে ঘা দিয়েছে। হুম হুম। ঘা দিয়েছে যে ডাক্তারবাবু আমার কথাটা শুনলেন না। মনস্তত্ত্ব ভীষণ জরুরি। হ্যাঁ, সেটা তো আমাদের ভীষণ হয়, সকলেরই সকলে থাকে। হয় না? মনে হয় ডাক্তারের না এসে ডাক্তার আমার গেলেই কথাই হ্যাঁ, শুনলো না। আবার কোনো কোনো ডাক্তার এমন কথা বলেন কথাতেই সুস্থ হয়ে যায়। একদম। ক্যান্সার নয় ওই শুধু, যে মানে যেকোনো কিছু। হ্যাঁ, একটু হাত বুলিয়ে দিল, অ্যাসিওরেন্স দিল, অ্যাসুরেন্স হ্যাঁ। দিলেন, তাতেই ভালো লাগে। আসলে দিদিকে আমরা দেখেছি, দিদি কিন্তু এটাই করেন। অনেকটা কথা বলে, তাদেরকে স্পর্শ করে, তাদের কাছে গিয়ে তাদের অনুভূতিটাকে নিজের অনুভূতি মনে করে দিদি কিন্তু ঠিক এইভাবেই চিকিৎসা করেন। যেহেতু আমি ব্যক্তিগতভাবে দিদিকে চিনি, সেটা আমি আপনাদেরকে তাই শেয়ার করলাম। দিদির নম্বর, দিদি পিয়ারলেস হসপিটালে তো আছেই, আর কোথায় কোথায় আছেন দিদি সেটাও আমি জানিয়ে দেবো। প্রেসক্রিপশানে, ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে, আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। একটা কথা বলি, হ্যাঁ। আমাদের কাছে রুগীরা আসে, বাড়ির লোক, বেশিরভাগ বাড়ির লোক হাতে ইশারা করে। মা বাবা, বা যদি তার স্ত্রী হন বা স্বামী হন, স্বামীরা স্বামীদেরকে পারে না, যাই হোক রিলেটিভ হন, তাদেরকে একটু বাইরে পাঠিয়ে দেয়, হুম হুম। চোখে ইশারা করে। তারপরে তারা ঢুকে আসে, এসে বলে যে ওনাকে বলবেন না, উনি কিছু জানেন না, হার্ট ফেল করে যাবে। এটা একদম খুব হ্যাঁ, এটা খুব তো প্রচলিত ডায়লগ। একদম। যেমন মা শুনলে হার্ট ফেল করবে, আমার বাবা শুনলে হার্ট ফেল করবে, স্ত্রী শুনলে হার্ট ফেল করবে। কিন্তু আমি এই খোলা জায়গায়, তোমার এই পডকাস্টে আমি বলছি, আজ অবধি আমি কাউকে কিন্তু হার্ট ফেল করতে দেখিনি। সবাই কিন্তু রোগটা জানতে চায়। তাকে অন্ধকারে রেখে চিকিৎসা করা আমরা খুব একটা পছন্দ করি না। হ্যাঁ, তাকে কতটা বলবো, ভয় কতভাবে দেখানো বলবো, নয়। হ্যাঁ, কীভাবে বলবো, সেটা তো আর্ট অফ মেডিসিন। ডাক্তারবাবু কীভাবে বলতে পারে, কীভাবে বলেও তার কনফিডেন্স বিল্ডিং করতে পারে, তাকে কতটা আশ্বস্ত করতে পারে। কিন্তু সম্পূর্ণ অন্ধকারে রেখে, এটা কিন্তু একটু ভারতীয় ট্র্যাডিশন, এটা হ্যাঁ কিন্তু হ্যাঁ। অন্য কোথাও হয় না। তবে এখন বোধহয় বদলাচ্ছেও। অনেকটা বদলাচ্ছে, এখন তো সবাই লেখাপড়া করে। হুম। একটা ক্যান্সারে কেমোথেরাপি নিচ্ছে, আর সে জানে না কেন জানে না। নিচ্ছে, হার্ট ফেল করে যাচ্ছে, এটা কিন্তু দেখিনি। সবাই আচ্ছা। নিচ্ছে, কারণ সবাই বাঁচতে চায়। বাঁচতে চায়, এক্স্যাক্টলি। প্রথমেই বলবে ডাক্তারবাবু আমি বাঁচতে চাই, আমাকে কিভাবে বাঁচাবেন আপনি দেখুন। হ্যাঁ, আচ্ছা, কেমোথেরাপি ব্যাপারটা কি খুব যন্ত্রণার, মানে খুব ভয় পায় সবাই এটা? আমি একটি হাসপাতালে ছিলাম, এখনও আছি। আম, সেই হাসপাতালে একটা ওয়েটিং রুম আছে কেমোথেরাপি রোগীদের। সেখানে কত রকম গল্প গাজা হয়। হ্যাঁ, কেউ একটুখানি কেউ সেগুলো কেউ শেয়ার। বলবে যে নেয়নি, তার কিন্তু কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু কার কাছ থেকে শুনে এসছে, সে বলবে জানেন তো যখন কেমোটা দেবে ঠিক সাপের বিষের মতো আপনার জ্বালা করবে, আচ্ছা। ছলাৎ ছলাৎ করে জ্বালা করবে, হুম। এ সমস্ত গল্প করে। নিলেই আপনার তোড়ে বমি হবে, কোনোটাই হয় না। আচ্ছা। এবং আজকাল কেমোথেরাপি তো উন্নতি হয়েছে, তার সাথে যেগুলো সাপোর্টিভ ওষুধপত্র, অর্থাৎ বমি বন্ধ করার ওষুধ, জ্বালা পোড়া বন্ধ করার ওষুধ, এগুলো এত উন্নত যে আর কেমোথেরাপির, যেটা আমার ডে কেয়ার ঘর, এলেই দেখতে পারে রুগীরা কেউ গান শুনছেন, কেউ টিভি দেখছেন, কেউ গল্পের বই পড়ছেন, আর আরামসে কেমোথেরাপি নিচ্ছে। এরকম ইনফ্যাক্ট করে হয়? বিছানায় শুয়েও নেয় না, আজকাল আবার একটা কি রিক্লাইনিং চেয়ার বেরিয়েছে, আরামসে খুব স্টাইলে কেমোথেরাপি নিচ্ছে। আচ্ছা। কাজেই এই যে কথাগুলো বলে মানুষকে বিভ্রান্ত করা, ভয় দেখানো, ভড়কে দেওয়া, এগুলো কিন্তু সমাজে ঠিক নয়। অযাচিত মন্তব্য, অযাচিত অ্যাডভাইস, এটা কিন্তু মানুষকে বলবো মানে না জেনে। না জেনে এর থেকে বিরত থাকতে। না, আমি অডিয়েন্সের কাছে একটা কথাই বলতে চাইছি যে আজকে ক্যান্সার নিয়ে আলোচনা করছি, তাতে সত্যি যারা ক্যান্সার আক্রান্ত এবং তাদের পরিবার, তারা খুব সংশয়ের মধ্যে থাকছেন, ভয়ে দুঃখে। কিন্তু আজকে মধুচন্দ্রদির সাথে কথা বলে যেটা মনে হয়েছে যে ভয়টা দূর করাটাই প্রথম আমাদের কর্তব্যের মধ্যে পড়ে, এবং শুধু যার ক্যান্সার হয়েছে সে নয়,
যার হয়নি, যার পারিপার্শ্বিক আত্মীয় স্বজন সবার। এই যে উনি বললেন যে মজা করে কেউ বই পড়তে পড়তে, কেউ গান শুনতে শুনতে কেমোথেরাপি নিচ্ছেন, হ্যাঁ, এসে দেখে এই যাবে। যে এই এই গল্পটাই তো আমরা জানতে পারি না বাইরে থেকে। এবং আমি প্রথম প্রশ্নটাই করেছিলাম যে কেমোথেরাপিটা আসলে খুব ভয়ের কিনা। আসলে ভুল ভাবনাটাই ভেঙে ফেলা উচিত। এই ধরনের কিছু মানুষকে সমাজে প্রয়োজন আছে যারা আসল কথাটা বলেন। এবং আনকাট আড্ডা, রিয়েল পিপল রিয়েল টক, এটা আমাদের অনুষ্ঠানের নাম। সুতরাং এইখানেই উনি আসল কথাটা বললেন যে কেমোথেরাপি অতটা যন্ত্রণাদায়ক নয়। আমরা সকলে জানলাম এবং সত্যি সত্যি আশ্বস্ত হলাম। দিদি, এরকম রোগী আছে আমার, যারা অন্যকে মোটিভেট করে। ওই যে ডে কেয়ারে তারও মহিলারা আছে, একজন প্রথম নিচ্ছেন আর একজন চলছে, তার চলছে, অনেক অভিজ্ঞতা হয়ে গেছে। সে বলে, ভাই এসব কিচ্ছু হবে না, ও খুব ভালো লাগে, কারণ ঘোড়ার মুখের কথার থেকে তো বেশি কিছু নেই। তাই তো, তো আমি তো ডাক্তার, আমি তো বলবোই কিছু হবে না। হবে না, কিন্তু সে বলছে এটারও একটা অন্য মূল্য আছে। নিশ্চয়ই আচ্ছা, এই যে রেগুলার লাইফস্টাইলের উপরই কোনো লাইফস্টাইলটা আমাদের তো বদলে গেছে, শুধু শখে বদলায়নি। একদম। কারণ আমাদের অনেকে, পরিবারেই তো দেখতে পাচ্ছি কি হ্যাঁ, অবস্থা লাইফস্টাইল। তারপরে এমনি ইচ্ছাকৃত বদলে যে রাত জাগা, সিনেমা দেখা, মোবাইল ঘাঁটা, এই সমস্ত রয়েছে। তাছাড়াও তো মানুষের এখন লাইফস্টাইলটা অনেক রকম, ঠিক। সকালটা রাত, রাতটা সকাল, এরকম হয়ে গেছে। মানে হ্যাঁ, রাত জেগে কাজ করে। এইটা কি কোনোভাবে ক্যান্সারে এফেক্ট করে? পরিমিত ঘুম তো খুব দরকার, কতক্ষণ ঘুম দরকার একটা মানুষের? সুষম আহার দরকার। দেখো, এইটাতে একটু ধোঁয়াশা আছে, কার কতটা লাগে এটা তো একটু বয়সের উপর নির্ভর করে। কারণ দেখো, যত বয়স হয় ঘুম তো কমে আসে। কাজে এটা বলে দেবো 6 ঘন্টা 8 ঘন্টা, হয়তো বয়স্ক মানুষ অতক্ষণ ঘুমই হয় না তাদের। হুম। নর্মালি তো একটা বাচ্চা যতক্ষণ ঘুমায়, একটা বয়স্ক মানুষ তো মোটেই ততক্ষণ ঘুমায় না। না। যে ঘুমে তোমার সারাদিনের ক্লান্তি দূর হবে, যে ঘুমে তুমি সকালবেলা ফ্রেশ হয়ে উঠতে পারবে, সেটাই তোমার অ্যাডিকুয়েট ঘুম হওয়া উচিত। হুম। আর হচ্ছে খাওয়াটা, আমি তো যেটা দেখতে পাই, ঘুম তো চৌপাট হয়ে যাচ্ছে। ওই যে যারা রাত জেগে কী সব করে, কল সেন্টার, হ্যাঁ, হ্যাঁ। তারপরে ওয়ার্ক ফ্রম ওয়ার্ক ফ্রম হোম, হোম। এসব নানাবিধ আছে, আমার পরিবারেও আছে। বললে হয়তো তারা এটা প্রফেশনাল, তো বললে হয়তো শুনতে পাচ্ছে না, চেষ্টা করেও পারছে না। কিন্তু যেটা একটা আরেকটা জিনিস, সুষম আহার বা যাকে আমরা বলি ব্যালেন্স ডায়েট, এটা কিন্তু খুব সামান্য জিনিস, এটা কিন্তু জীবনশৈলীকে পাল্টে দিতে পারে। এই যে খাবারে ওই এটা আনা, এগরোল আনা, ম্যাগি বানা, এগুলোর থেকে যে রুটি তরকারিটা আমরা খেতাম, সেটা যে অনেক বেশি স্বাস্থ্যকর, এটা তো মারা জানেন। কিন্তু কি করবেন, টিফিনে ওটা বানিয়ে দিতে পারছেন না, কারণ তারাও জীবনযুদ্ধে লড়াই করছেন, দৌড়াদৌড়ি দোকান করছেন। থেকে কিনে চট করে হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। ওটা হয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি। আর সময় তো খুব দামি, এখন তো সবচেয়ে দাম হচ্ছে সময়। কাজেই ওই যে জীবনশৈলীটা পাল্টে গেছে, সুষম আহার। আমরা একটু খুব কথা বলি 5 a day, 5 রকম সবজি, 5 রকম ফল যদি দিনে খেতে পারো, তাহলে ইউ উইল বি হেলদি অ্যান্ড ফিট। তো এইটা কি করতে পারছি আমরা? করতে তো পারছি না, কারণ খাবার সময়ও নেই। আর কে আমাদের 5 রকম সবজি বানিয়ে দেবে, 5 রকম ফল কেটে দেবে টিফিন বক্সে? হুম। কাজেই খুব ছোট কিছুর মধ্যেই কিন্তু জীবনশৈলী সুস্থ রাখা লুকিয়ে আছে, কিন্তু আমরা করে উঠতে পারছি না। আরেকটা জিনিস, এই যে সারাক্ষণ আমরা বসে আছি, বসে বসে কাজ করছি, একটা টেবিল, একটা কম্পিউটার টেবিল, নড়াচড়া নেই, লিফটে উঠছি নামছি। কাজে এই যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, নড়াচড়া, শরীর চর্চা, এটাও তো একটা খুবই এফেক্টেড হচ্ছে। ছোটোবেলায় ভাবো না, আমরা অনেক বাড়ি খেলাধুলা ফিরতাম, করতে। হ্যাঁ বাড়ি ফিরতাম, যে কোনো 4টে 5টার মধ্যে গিয়ে ওই খেলাটা করতেই হবে, গাছে গিয়ে আপেলটা পাড়তেই হবে, পেয়ারা তুমি পাড়তেই এসব হবে। করেছো না? হ্যাঁ, আমি তো করেইছি। সত্যি কথা বলতে, আমি যেখানে থাকতাম গাছগাছড়ায় ভর্তি ছিল, অনেক পার্ক ছিল, অনেক খেলার জায়গা ছিল। এখন তো বাড়ি ফিরলেই মা একটা টিউশনে পাঠাবে, একটা টিউশনের পর আবার গানেও পারদর্শী হতে হবে, গানের টিউশন, কাউকে পিয়ানোর টিউশন, আবার একটা মানে সারাদিনে বাচ্চাটা নিজের মতো তো থাকতে পারছে না, নিজের কোনো জগৎ নেই। সেটা তখন এফেক্ট কি করছে জগৎ সমস্ত। হচ্ছে? হ্যাঁ। ওই যে রাত্রিবেলা মোবাইলটা বার মোবাইল। করে। কাজে জীবনশৈলীটা যে অনেক খরচা করে সুন্দর করতে হবে তা নয়, জিম গিয়ে সুন্দর করতে হবে তাও নয়। খাদ্য, শরীরচর্চা, ছোটোখাটো জিনিসের মধ্যেই হ্যাঁ। এই যে আমরা বলছি কি করে প্রতিরোধ করা যায়,
ক্যান্সার এটা কিন্তু লুকিয়ে আছে ওই ছোটোখাটো জিনিসের মধ্যে। মানে তো এটার সেটা তো সাথে সবারই পারা উচিত। মানে এটার সাথে ক্যান্সার সিরিয়াসলি যুক্ত? না, দেখো বলছে মোটাত্ব বেশি হলে ব্রেস্ট ক্যান্সার বেশি হবে। মোটা হলে? মোটাত্বর সাথে ব্রেস্ট ক্যান্সারের লিঙ্ক আছে, ফাস্ট ফুডের সাথে কোলন ক্যান্সারের লিঙ্ক আছে। আচ্ছা। তো আমি যদি জীবনশৈলীটা সুস্থ রাখি, স্বাস্থ্যকর রাখি, তাহলে তো সব রকম রোগ থেকেই বিরত থাকা যাবে। সেটা ডায়াবেটিস বলো, ক্যান্সার বলো, কোলেস্টেরল, লিপিড, ট্রাইগ্লিসারাইড এগুলোও ঠিক থাকবে। কাজেই মার কিন্তু একটা বিরাট ভূমিকা। ভূমিকা আছে। মা যদি ছেলে মেয়েকে ওই খাবারগুলো খেতে ইনসিস্ট উদ্বুদ্ধ করে। করে, ইনসিস্ট করে কোনো লাভ নেই আজকাল। উদ্বুদ্ধ করতে হবে, নানাভাবে বানিয়ে দিতে হবে। হয়তো তাতে ওদের ওটাকে ইন্টারেস্টিং লাগতে পারে। আর একটু বাচ্চাদেরকে খেলাধুলা করতে দিতে হবে, যতই টিউশন করুক। মানে নিজের মতো করে খেলাধুলা হ্যাঁ, করতে নিশ্চয়ই দিতে হবে। নিজের মনে থাকতে হবে। জগৎ তো তাদেরকে একটা দিতেই হবে। বাচ্চার জগৎ কেড়ে নিয়েছি আমরা। এর এটা ঠিক ফলেই কথা। কিন্তু পরের দিকের এই ক্যান্সার আর এই সব যে বিভিন্ন রোগ। ক্রনিক রোগ তৈরি হয়েছে, কিডনির রোগ, ফ্যাটি এখন লিভার, খুব হ্যাঁ, ফ্যাটি চারিদিকে লিভার হচ্ছে। এখন সত্যি। তারপরেও আমাদের স্টুডিওতে এসেছিলেন একজন গাইনোকোলজিস্ট, তিনিও বলছেন তার সাথেও এই এখন যে ওভারিতে সিস্ট হচ্ছে বা এইসব, হ্যাঁ, সেগুলো ভীষণ পলিসিস্টিক ওভারি পলিসিস্টিক ওভারি, ভীষণভাবে সেইটাও তো সব ক্যান্সার হয়ে যাচ্ছে অনেক সময় সেটা। হচ্ছে। আর সেটার থেকে তো নানাবিধ জিনিসও হয়। মানে সেইটা তো খুব বেশি কাজে ডেঞ্জারাস। আমার তো মনে হচ্ছে ইনভেস্ট ভেরি লিটল, সুষম আহার বাড়িতে বোঝাও সবাইকে এর উপকারিতা, সেইভাবে খাদ্য তৈরি করো, সব রকম কিছু যাতে থাকে খাদ্যে। কোনো একটা জিনিস আমি দেখেছি অনেকের বাড়িতে সারাদিন গাজর খাচ্ছে, তাতে কিন্তু লাভ নেই। সুষম আহার সব কিছুই থাকবে, এটা খাবো না ওটা না, খাবো এখন না, যে পুরো অনেকেই কার্বোহাইড্রেটটাকে এটা বাদ একটা দিয়ে দিচ্ছে। চলছে। হ্যাঁ, এটা একটা এইটাকে চলছে। কি না, সাপোর্ট তারও করছো? লাগে, কার্বোহাইড্রেটও লাগে। হুম। পরিমিতি, হুম। পরিমিতি। আমি তো বলবো পান্তা ভাতেও দারুণ দারুণ পান্তা ভাত, তার উপকারিতা নিয়েও তো অনেক পেপার হয়ে গেছে, অনেক রিসার্চ হয়ে গেছে। আচ্ছা। পান্তা ভাতের উপকারিতাও আছে। হ্যাঁ, কিন্তু তা বলে সেটা রোজ সর্বক্ষণ নয়। না, না, সব কিছু পরিমিতি, আর সব মিলে করতে হবে, কোনো একটা জিনিসের উপর জোর দিলে হবে না, এটা Right, মানুষকে right. জানতে হবে। খুব ভালো লাগছে দিদির সাথে কথা বলে, আরও আড্ডা আরও চলবে। তবে একটা একটু অন্য ধরনের কথা বলছি যে অনেক অনেক কিছুর মধ্যেও যেহেতু তুমি ক্যান্সার নিয়েই কাজ করছো অনেক দিন হয়ে গেল। আমি তো একটা এনজিওর কাজ করি। হ্যাঁ, তা এই এনজিওটা সম্বন্ধে একটু শুনতে চাই। দেখো, তাহলে একটা ছোট ঘটনা বলি। হ্যাঁ, আমি সেটাই বলছি। এটা খুব ইন্টারেস্টিং ঘটনা। অনেক বছর আগে, প্রায় 14-15 কি তারও বেশি বছর আগে, আহ, একটি মেয়ে আমার কাছে আসে, অল্প বয়সী, খুব সুন্দর দেখতে, খুব ফর্সা, মানে ঝকঝকে চেহারা বলে না, আর এত মিষ্টি হাসি। এসে বলে তার স্তনে একটা লাম্প হয়েছে। কিরম বয়স? তখন তার 22-23 হবে। আচ্ছা, খুবই অল্প বয়স। কিন্তু সঙ্গে একটি বাচ্চাও নিয়ে আসে, ছোট্ট ছেলে ও। কোলে। এসে তো খুব হুড়মুড়িয়ে এসে বলছে যে আমাকে বাঁচান, আমি বাঁচতে চাই, আমার ছেলের জন্য বাঁচতে চাই, আমার পরিবারের জন্য বাঁচতে চাই। তো তাকে দেখে টেকে, তার একটু খারাপ ধরনের ক্যান্সারই ছিল, ওই যে বলছিলাম বায়োলজিটা ভালো নয়, কিন্তু মেয়ের প্রত্যয়টা দেখার মতো। আচ্ছা। ওই প্রত্যয়ের কথা বললাম না, যে মনের জোর। তো তারপরে তার ছেলেকে নিয়ে এলো, শুনলাম তার স্বামীর জ্বর হয়েছে, জ্বর কেউ ধরতে পারছে না, এবং শ্বশুরবাড়িতে অন্যেরা চাইছে যে এরা সবাই শেষ হয়ে যাক। কেন? ছেলে তো আলটিমেটলি, মানে তার স্বামী তো মারাই গেল জ্বরে, সেভাবে কোনো চিকিৎসা হলো না। মেয়েটি আমার কাছে সমস্ত রকম চিকিৎসা করলো, ওই বিধবা মেয়েটি। তারপরে সামাজিক নিপীড়ন শুরু হলো। তার বাড়ির লোক ভাবছে এ তো ব্রেস্ট ক্যান্সার হয়েছে, স্তনের ক্যান্সার, এ তো মরেই যাবে, তাহলে পুরো তার সম্পত্তিটা আমরাই পাবো, ছেলেও চলে গেছে, বৌমাও শেষ। বাচ্চাটা? ছেলের উপর অত্যাচার আরম্ভ হলো। তখন আমি বললাম যে তুমি চলে এসো তোমার মা বাবার কাছে, মা বাবাকে ডাকো। মা বাবা এলেন। আমি না ওদের একটা পরিবারের যোদ্ধা হয়ে উঠলাম। মানে আমার কাছে তখন চ্যালেঞ্জটা শুধু ওই রোগটা ঠিক করে না, ও
ওকে একটা সামাজিক ন্যায় জীবনের দেওয়া, অন্যরকম সামাজিক ন্যায় দিতে হবে। মেয়েটা আসলো, পরিবারে আসলো, ভালো হয়ে গেল, যেমন সুন্দর দেখতে ছিল তেমন সুন্দরই থাকলো এবং আস্তে আস্তে ছেলেকে মানুষ করতে লাগলো। তখন আমি ভাবলাম যে একটা আমাকে এমন কিছু করতে হবে যাতে এরা যারা আবার সমাজের মূল স্রোতেতে ফিরে এলো, চিকিৎসা তো 1 বছর বাদে শেষই হয়ে গেল, কী করবে মেয়েটা, মূল স্রোতে চলে এলো। তখন আমি বললাম আমি এরকম একটা সংস্থা বানাই যেখানে তোমার মতো আরও তো অনেক মেয়ে আছে, শুধু মেয়ে কেন বলো, পুরুষ মানুষও আছে, নিশ্চয়ই। অল্প বয়সী ছেলেরাও আছে, তাদের সবাইকে নিয়ে তোমরাই চালাবে, তোমরাই করবে, আমি শুধু তোমাদের সাপোর্ট দেব। তখন মেয়েটি একটা বাঁচার রাস্তা খুঁজে পেল এবং সে আমার এই সংস্থায় দিনরাত খেটে খুঁটে এটাকে দাঁড় করালো। সেই কিন্তু আমার কেউ যদি বলো কে উৎসাহ দিল, ওই দিল। আস্তে 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 তার ছেলে মানুষ হয়ে গেল, খুব ভালো পড়াশোনায় হলো। মেয়েটি তার মাকে নিয়ে দিদি নাম্বার 1-এ গিয়ে অনেক পুরস্কারও পেয়ে এলো। আচ্ছা। কাজেই এই এনজিও সম্পূর্ণভাবে এই যারা ক্যান্সার থেকে ভালো হয়ে গেছে, যারা জীবনের মূল স্রোতে ফিরে গেছে, যারা পরিবারকে নিয়ে আবার বেঁচে আছে, আনন্দ করছে, গান বাজনা কবিতা রান্নাঘর সব নিয়ে আলোচনা করছে, এই নিয়েই আমার সংস্থা, নাম মনামি। মন থেকে যেটা চাই, মন আমি, তার থেকে মনামি। মন ভালো থাকলে ক্যান্সার যে ভালো থাকে, এটা আমার জীবন থেকে নেওয়া অভিজ্ঞতা। বাহ, এটার জন্য একটা দিদিকে কি বলবো, নমস্কার, নমস্কার। ভীষণ ভীষণ সাধুবাদ দিদি তোমাকে, মানে আর কিছু প্রতি বছর বলার আমরা নেই। এদেরকে নিয়েই সব এটা এটা অনুষ্ঠান কি করি। কি কাজ মানে এরা এই রোজ কি কাজ এদের? রোজ নেই, আমরা মাঝে মাঝে আমরা আলোচনা একত্রিত হই একত্রিত হও। আর একে অন্যকে সাহায্য করি। ধরো কেউ মনমরা হয়ে গেছে, কারো ওই এরা কি সবাই সেরে উঠেছে? হ্যাঁ, যারা সেরে উঠেছে তারাই আচ্ছা। আসে। যারা সেরে উঠেছে, তারা যারা সেরে ওঠেনি বা যাদের চলছে, তাদের কাছে গিয়ে মোটিভেশন দেয়, আচ্ছা। তাদের সাথে হ্যান্ড হোল্ডিং যেটা বলি আমরা, হাত ধরে হাল ছেড়ো না, এই বার্তাটি দেওয়ার জন্য তারা কাজ করে। তারা বিভিন্ন ডে কেয়ারে গিয়ে অনুপ্রেরণা দেয়, গান বাজনা করে একত্রিত মিলিত হয়, নিজের অভিজ্ঞতা আর 5 জনকে সমাজে ছড়িয়ে দেওয়ার জন্য মিটিং করি, আমরা একত্রিত হই। অনেক জায়গায় সমাজকর্মীদের ডেকে নিই, কারণ আমি বলার থেকে ওরা বললে সমাজকর্মীরা বেশি বুঝতে পারবে, তারা এই ওয়ার্ড অফ মাউথ চারিদিকে প্রচার করবে। এইভাবে আমাদের সংস্থা ছোট হলেও জোর কদমে এগিয়ে যাচ্ছে এবং এদের সাথে না দেখা করলে বুঝতে পারবে না এরা কত আনন্দে আছে। মানে আমি যখন আড্ডাটা শুরু করেছিলাম, তখন একজন প্রসিদ্ধ অঙ্কোলজিস্টের সাথে কথা বলছি, এই ভাবনা দিয়েই শুরু করেছি। কিন্তু আজকে আমরা সকলে সমাজকর্মী। অ্যাকচুয়ালি তাই, যে সমাজের যে কি ছাপ রেখে যাচ্ছেন উনি, বা ওনার মতো আরও অনেকেই হয়তো আছেন, সেইটা আর শুধু অঙ্কোলজিস্ট হিসেবে উনি আর ওনাকে সীমাবদ্ধ করেননি। শুধু চিকিৎসা করেন না, উনি সমাজে যেই সমস্ত মানুষরা যুদ্ধ করছে, লড়াই করছে, বাঁচবার লড়াই, তাদের পাশে একেবারে দেওয়ালের মতো দাঁড়িয়ে পড়ছেন। এইটার থেকে বড় কথা, এবং বাঁচিয়ে দিচ্ছেন। বেঁচে যাওয়া মানে যে প্রাণে বেঁচে যাওয়া শুধু না, তার জীবনটা তার মানে মূল ধারায় ফিরিয়ে দিচ্ছেন। তাকে সে আনন্দ করছে, সে গান গাইছে, সে কবিতা বলছে। এর দেখো, থেকে বড় একটা পাওয়ার কিছু হতে পারে আন্দাজ না। না কোন একটা সিনেমা ছিল না, আন্দাজ না? আনন্দ। আনন্দ, তাতে একটা ভালো কথা বলেছিল না? জীবন বড়ি নেই হতে, হ্যাঁ, বলেছিল জীবন জীবন বড়ি নেই বরান বরান চাইয়ে লম্বি নেই। লম্বি নেই হতে। শুধু তো বাঁচিয়ে রেখে লাভ নেই, বাঁচার মতো করে বাঁচতে হবে। হ্যাঁ, আমাদের সেই কথাটাই দিদি মনে করে দিচ্ছে রাজেশ খান্নার মুখে, যে ডায়লগটা আমরা শুনেছি সেইটাই দিদি। শুধু ডায়লগ, সিনেমার ডায়লগ নয় দিদি, এটা নিজের জীবন দিয়ে একদম, একদম। করছেন। এবং আরে এর মূল্য আলাদা, হ্যাঁ, এর এটাই। আনন্দ আলাদা। তো যখন একটা মানুষ এসব করতে পারে, মূল্যই আলাদা হয়ে যায়, জানো? একদম নিজের নিজের বাঁচার ইচ্ছাটাও আরো মানে একদম। আর তুমি কারণটা নিজের হয়ে। কাছে খুব বড় হয়ে যাও। হ্যাঁ, আমি এটাই। নিজের কাছে খুব বড় হয়ে যাই তো। হ্যাঁ, হ্যাঁ, আর নিজের চোখে নিজে বড় হওয়া আলাদা জিনিস। আলাদাই ব্যাপার। নিজের চোখে নিজে ছোট নিজের হওয়া। অস্তিত্বটা নিজেকে হ্যাঁ, তো পেতে হবে আগে খুঁজে। একদম সেদিন একদম বাড়ি সেটাই। গিয়ে আমার মনই ভালো হয়ে যায়। এইটা যখন একসাথে জমায়েত ঠিক, হয় ঠিক। তারপরে। আর যখন কোনো রোগী এসে বলে যে দিদি তোমার জন্য কালকে আমি কোথাও গিয়ে গান বাজনা করে এলাম, তোমার জন্য। অ্যাকচুয়ালি ক্যান্সারের ডাক্তার হলে শুধু তুমি ওর ডাক্তার নও, তুমি ওর পরিবারের সদস্য। কারণ একজনের ক্যান্সার হয় না, পুরো পরিবারের হয়।
সেই তো। এইটা খুব দামি কথা যে শুধু একজনের ক্যান্সার হয় না, পুরো পরিবারের। একদম। আমি একটা ব্রেস্ট ক্যান্সার নিয়ে একটা ছোট্ট কোশ্চেন আমার মাথায় ঘুরছে, ওটা বলে নেওয়ার পরে তোমার কাছে একটা ইমোশনাল কেস আমি শুনতে চাই। আচ্ছা। আমি তুমি ব্রেস্ট ক্যান্সার নিয়ে যেটা প্রশ্নটা সেটা বলি যে নারী সৌন্দর্য তো ব্রেস্ট ক্যান্সার, ব্রেস্টের উপরে দাঁড়িয়ে রয়েছে। সমস্ত মাথার চুল থেকে সমস্ত স্কিন থেকে আমাদের সবসময় আমরা বইপত্র, নভেল, হ্যাঁ সমস্ত পৌরাণিক নভেলেও আছে, পৌরাণিক হ্যাঁ যে সমস্ত স্ক্রিপচার লেখা, তার মধ্যে নারীর স্তন নিয়ে স্তনটা তো অনেক ডেসক্রিপশন আছে। একদম, এটা একটা সৌন্দর্যের প্রতীক। একদম যেমন স্কিন নিয়ে, চুল নিয়ে আমরা ঠিক ঠিক সবসময় মহিলারা ভীষণভাবে কনসিয়াস যে একদম। আমার চুল পড়ে যাচ্ছে, আমার স্কিনটা ঠিক হবে। তো সেক্ষেত্রে সুন্দরী হতে ব্রেস্টটা কার না ভালো লাগে বলো? কার না ভালো হ্যাঁ লাগে। ঠিক। তুমি ভীষণ সুন্দর অবশ্য, সেই জন্য না, তোমার কোনো চিন্তা আর নেই। জানো তো আমি দেখলাম যাদের ভেতরটা সুন্দর পজিটিভ তারা দেখতেও ভালো লাগে তাদেরকে। হ্যাঁ, এটা ঠিক কিন্তু আমি কথা। ক্যান্সারের চিকিৎসা করতে গিয়ে দেখলাম যে ভেতরের পজিটিভিটিটা এত সুন্দরের উপর প্রতিফলন হয় না, সত্যি হ্যাঁ কথা। হ্যাঁ, সেটা ঠিক কথা। যে এবং বলে না বিউটি স্কিন ডিপ, সে সত্যি দেখতে পাই আমি এই মানুষদের মধ্যে। তা এই যে স্তনের যে একটা সৌন্দর্য আছে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা নারীর, এটা যে একটা সম্পদ, মানে স্তন ক্যান্সারের ক্ষেত্রে তখন এটা শুনেছি বাদ চলে যাচ্ছে। দেখো, তা যেই মুহূর্তে সেক্ষেত্রে বলবে তুমি যে তোমার স্তনে ক্যান্সার হয়েছে, একটা মেয়ের তক্ষুনি ইলেকট্রিক শকের মতো মনে হবে যে তার মানে আমার ব্রেস্টটা থাকবে না, এটা একদম মনে ন্যাচারালি হবেই। তো এইটার থেকে বেরোতে হবে মেয়েদের। এখন যে স্তনের ক্যান্সারের চিকিৎসা, তাতে আমরা ব্রেস্ট বা স্তনটা রেখেও চিকিৎসা করতে পারি। একে বলে ব্রেস্ট কনজারভেশন সার্জারি। এটা হয়। হয় মানে একদম দস্তুর মতো হচ্ছে, এবং তার রেজাল্ট বা তার আউটকাম ব্রেস্ট কেটে বাদ দেওয়ারই মতো। আচ্ছা, তা কাজে সত্ত্বেও তাদেরকে এটা বোঝাতে হবে। হ্যাঁ, কয়েকজনের আকৃতিগত সমস্যা আছে স্তনে, তাদের হয়তো ব্রেস্টটা রাখা গেল না, কেটে বাদ দিতেই হলো। মানে স্তন আর তার টিউমারের মধ্যে যে পার্থক্য, সেটা হয়তো খুব সামান্য, কাজে কী করে রাখা যাবে তখন? পুরোটাই শুধু তো থাকছে। টিউমারটা কাটা যাবে না। কিন্তু এখানেও একটা কিন্তু আছে, যে তারা আবার এটা ব্রেস্টটাকে রিকনস্ট্রাক্ট করতে পারে, তৈরি আচ্ছা। করে নিতে পারে। একটা গল্প বলি, সবার কাছে খুবই এটা প্রেরণাদায়ক হবে। অ্যাঞ্জেলিনা জোলির নাম তো শোনা গেছে, হুম হুম এত সুন্দরী একজন নায়িকা, সারা পৃথিবীতে তার নাম। তার একটা বাজে ধরনের জিন ছিল, ব্রাকা। ব্রাকা একটা জিন, যেটা বংশানুক্রমে প্রত্যেক জেনারেশনে তার ক্যান্সার হবে। ব্রেস্টের ক্যান্সার, ওভারি ক্যান্সার, নানা রকম ক্যান্সার হয়। তো অ্যাঞ্জেলিনা জোলি যেদিন জানতে পারলো যে তার ব্রেস্ট এই ব্রাকা জিনের সে প্রাদুর্ভাব আক্রান্ত হয়েছে, হয়েছে। আক্রান্ত হয়েছে, তখন সে ঠিক করলো সে ব্রেস্টটা কেটে দেবে, হুম প্রতিরোধ করার জন্য ব্রেস্ট কাটবে। কাটলো, ব্রেস্টটা তো তৈরিও করে নিল। আচ্ছা। দেখে তো বোঝা যাবে না অ্যাঞ্জেলিনি জোলি যেমন সুন্দরী ছিল তেমনই থাকবে। কথাটি বললাম বা ঘটনাটা বললাম এই জন্য যে হতাশ হওয়ার কিছুই নেই। যার ব্রেস্টটা, স্তনটা কেটে বাদ দিতেও হবে, সেও স্তনটা সুগঠিত করে নিতে পারে। কাজেই আচ্ছা সব রকম উপায় আছে। আচ্ছা, এইটার জন্য আগে এইটার বাঁচতে জন্য হবে। হ্যাঁ, এইটার জন্য যেন লুকিয়ে না রাখে, এগিয়ে আসে, রোগটা নির্ণয় করে সঠিক চিকিৎসা করে। মানে নিজের জীবন বাঁচানোটা তো আগে সবকিছুর আগে ওপরে। আগে একদম। হ্যাঁ কারণ মা বাঁচলে বাচ্চা বাঁচবে, মা বাঁচলে, স্ত্রী বাঁচলে স্বামী ঠিকমতো চাকরি বাকরি করতে পারবে, ছেলে মেয়ে ঠিকমতো পড়াশুনো করতে হবে। বুঝতে পারছো, মা একটা নিডাস পরিবারে। হুম, তো মা যদি ঠিকঠাক না থাকে তাহলে কি করে হবে? কাজে মাকে ঠিকঠাক থাকতেই হবে। সে বয়স্কা মার ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। হ্যাঁ হ্যাঁ আমরা তো সবাই ঠাকুমা ঠাকুরদা, তারা তো এখন জয়েন্ট ফ্যামিলি তো নেই। হুম কাজে একজন যা আছে, ছেলে তার বাচ্চা, তাদেরকে তো তাকেই দেখতে হবে। কাজে সব বয়সের মহিলাদেরকে ঠিক থাকতে হবে, কারণ তারাই সংসারটা আগলে রাখে। ঠিক কথাই। আচ্ছা, এবার আমি যেটা বলছি যে তুমি একটা মানে খুব ইমোশনাল কেস, যেহেতু তোমার এইটা নিত্যই তোমাকে দেখতে হয়, সেরকম একটা কেস একটা শেয়ার করো আমাদের ইমোশনাল অডিয়েন্সের সাথে। থেকে আমি বললো ন্যায় বিচারের কেস বলি। আচ্ছা বলো। একটি বাচ্চা ছেলে, তখন আমি একটি স্বনামধন্য ক্যান্সার হসপিটালে ছিলাম। বাচ্চা ছেলে আসে খারাপ অবস্থায়, একটু প্রান্তিক জায়গা থেকে,
ভুলে গেছি কোনো একটা গ্রাম থেকে, তার দেখা যায় ব্লাড ক্যান্সার হয়েছে। আচ্ছা। রক্তের কণিকাগুলো সব কোনোটাই তৈরি হচ্ছে না, মরমর অবস্থা। এখন বাচ্চাদের ব্লাড ক্যান্সার কিন্তু ভালো করে চিকিৎসা করলে ভালো হয়ে যায়, হুম। কিন্তু সঠিক রোগ নির্ণয় করে তক্ষুনি শুরু করতে হবে। এটা ইমার্জেন্সি, এটা কিন্তু ক্রনিক রোগ নয়। তো আমরা শুরু করলাম, ভগবানের আশীর্বাদে বাচ্চা আস্তে আস্তে ভালো হয়ে গেল। কত বাচ্চা? 6-7 বছর ছিল। আচ্ছা। আস্তে আস্তে 2 বছর টানা চিকিৎসা করতে হয়, আসা যাওয়া করতে হতো। প্রথম 6 মাস তো হাসপাতালেই থাকলো, তারপর আসা যাওয়া করলো, করে করে সব ট্রিটমেন্ট করে তখনকার দিনে যা ছিল, এখন তো আরও ভালো চিকিৎসা, ভালো হয়ে গেল। তো ছেলেটি পড়াশুনো করলো, অনেক পড়াশোনায় ক্ষতিও হয়েছিল। ওখানে বসে বসে না, ও যখন ওই হাসপাতালে থাকতো ও সব লেখালেখি করতো, ভীষণ আগ্রহ, ছেলেটা বাঁচার আগ্রহ, লেখাপড়ার আগ্রহ, সারা পৃথিবীকে জানার আগ্রহ। এবার সে নানা রকম মুভি দেখতো, দেখতে দেখতে তার খুব ওই বিএসএফ হওয়ার, মানে ওই জামা কাপড় পরে ওরকম দাঁড়িয়ে থাকবে বর্ডারে, এরকম একটা মনের থেকে ইচ্ছে হলো। তারপরে আস্তে আস্তে যেমন আসতো ফলো আপে, আমি তো অত মনে থাকতো না। এবার একটা সময় এলো যখন সে সত্যি ভালো হয়ে গেল, বড় হয়ে গেল, কি লম্বা হয়ে গেছে ছেলেটা, একেবারে দেখতে হ্যান্ডসাম। বিএসএফ জয়েন করবে। সিরিয়াসলি মা বাবা দেবে না, সেও জয়েন করবে। সেই টানাপোড়েনে আমি ছেলেটির পক্ষ নিলাম, এবং তারপরে লড়াই করতে হলো, কারণ একটা জায়গা থেকে তোমার কোনোদিনও কোনো রোগ হয়েছিল কিনা, ভীষণ স্ট্রিক্ট তো, এটা মেডিকেল তো দারুণ স্ট্রিক্ট। অনেক ফাইট করলাম ওর জন্য, ওকে নেবেই না। আমি ফাইট করে দেখালাম ওর ক্যান্সারটা সম্পূর্ণ ভালো হয়ে গেছে। ও তো আর 5 জনের মতোই, তুমি ওকে ডিসক্রিমিনেট করছো কেন? ক্যান্সার হয়েছে বলে ওকে কেন সামাজিক ন্যায় দিচ্ছ না? হ্যাঁ হয়েছিল তো, আর লম্বা চড়া হয়ে কত 10 বছর হয়ে গেছে, তার বেশি, তাহলে কেন দেবে না? সের একটা লড়াই ছিল আমার, সেই লড়াইয়ে আমি আর ছেলেটা জিতলাম। জিতেছো? হ্যাঁ জিতেছি। ও ও নাইস। আসে, লাস্ট পোস্টিং ওর খড়গপুরের ওই মেদিনীপুরের দিকে কোথায় একটা ছিল। আমি একটা আইআইটিতে গিয়েছিলাম একটা বক্তৃতা দিতে, তখন ফিরছিলাম রাস্তা দিয়ে, ও একটা চায়ের দোকানে দাঁড়িয়েছিল। অনেক দিন বাদে ওর সাথে দেখাও হলো। তো ওই যে বলে ওই ইমোশনাল মোমেন্টটা, ছবিটা আমার কাছে আছে, এক্ষুনি নেই, দারুণ। ওইটা আমি কোনোদিনও ভুলতে পারবো না, যে আমি শুধু লোকটাকে ভালো করিনি, আমি তাকে একটা ন্যায় দিয়েছি। কাজেই এই যে ক্যান্সার রুগীকে আলাদা করে দেখা, ওই বাড়িতে ক্যান্সার হয়েছে ওখানে যাব না, দরজা খোলে না, ক্যান্সার ছোঁয়াছে। একটা কথা এই ভরা পডকাস্টে আমি বলতে চাই, কোনো ক্যান্সার ছুঁয়ে হবে না, যতই আপনি ছুঁন, যতই আপনি শারীরিক মিলনে থাকুন, কোনো দিন ক্যান্সার একে অন্যের থেকে হবে না। তাহলে ক্যান্সারের ডাক্তারবাবুরা এতদিন কেউ বেঁচে থাকতেন না। এটা এভাবে হয় না, এর অন্যান্য রকম কারণ আছে, সেটি হয়তো আরেকদিন আলোচনা করা যেতে পারে। ইনফেকশাস বলেও অনেকে ভাবেন। একদমই নয়, এটা কোভিডও নয়, এটা এইচআইভিও নয়, এরকম নয়। আর আরেকটি কথা যেটা আমার মনে হচ্ছে বলা উচিত, সেটা হচ্ছে, এইটার সূত্রেই বলি, অনেক সময় না রুগীটাকে ঘরের বাইরে বার করে দেয়, জিজ্ঞেস করে যে যখন যে থালায় খাচ্ছে সে থালায় কি আমরা খেতে পারবো? আচ্ছা, কি বাচ্চাকে আদর করতে পারবে? তো এরকম নানা রকম ভুলভ্রান্তি তোমাদের মতো এইসব অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া উচিত, এই ভুলভ্রান্তিগুলো যাতে মানুষ কাটিয়ে তুলতে পারে, এবং ক্যান্সার রোগীকে নিয়ে যে সামাজিক অন্যায় চলে সেটা যেন আর না চলে। অনেক হয়েছে, এর থেকে মানুষকে বেরিয়ে আসতে হবে, মনটাকে ঠিক করতে হবে, সমাজটাকেও ঠিক করতে হবে। ঠিক কথাই, ক্যান্সার রোগীরা এখনো সেই অস্পৃশ্যতা কাটিয়ে উঠতে পারেননি। অনেকটা স্বামী হয়তো তার সাথে মেলামেশা করে না, স্ত্রী হয়তো ভয়ে তাকে খাবার বেড়ে দেয় না, ছেলেকে আদর করে না। আমার ছেলে যদি আমার থেকে ক্যান্সার হয়েছে, আচ্ছা, আজব একটা ব্যাপার। সেটার থেকে তো মানুষকে মুক্তি পেতেই হবে, কারণ ক্যান্সার রোগী যখন আবার পরিবারের সব কাজ করতে পারবে, সব কিছু করবে, তখন তো বাচ্চাকে তার আনন্দের সাথেই রাখতে হবে, সম্পূর্ণ আনন্দ পেতে হবে, কারণ সে আর 5 জনের মতো, সে একটা মা, স্ত্রী, বাবা বা প্রেমিকা, অনেক সময় তো আসে একটা ছেলে, এখন তো সবাই ইন রিলেশন, কাজেই আসে, এটা ভালো।
আমার খুব ভালো লাগে। এসে জিজ্ঞেস করে, হয় ছেলেটি জিজ্ঞেস করে, "আমার প্রেমিকা আপনি বলে দিন যে আমার ফিউচারটা কী? তাহলে আমরা একে অন্যে পরিণয়ে আবদ্ধ হব।" তো এগুলো যে জানতে আসে এটাই তো দারুণ। তার মানে সমাজ কতটা এগিয়ে যাচ্ছে, এই ছেলেমেয়েরা এই নেক্সট জেন কতটা ভাবনা চিন্তা করে করছে, কোনো লুকিয়ে রাখে না। এসে যে বলে দিচ্ছে এটাও তো একটা দারুণ ব্যাপার। আমার খুব ভালো লাগে। আমাদের আনকাট আড্ডা চলছে ডক্টর মধুচন্দ্রা করের সাথে। আমরা অনুষ্ঠানের অনেকটা শেষের দিকেই চলে এসেছি। যাই হোক, সেই আড্ডাটা এখনো মানে চলুক সেটাই আমরা চাই। কিন্তু আমার আরেকটা প্রশ্ন দিদির কাছে করতে ইচ্ছে করছে যে আহ, এই কেমোথেরাপি নেওয়ার পর মাথার চুল উঠে যায়, না, সেটাও তো না, একটা, এটা তো সবসময় উঠবে না। আজকাল তাই? আজকাল অনেক কেমোথেরাপি আছে। না, উঠে তো যেতেই পারে। অনেক কেমোথেরাপি আছে যাতে চুল ওঠে না। সেটা হয়তো স্তনের ক্যান্সারের ক্ষেত্রে প্রযোজ্য নয়, কিন্তু অনেক ক্যান্সারের ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা, তো চুল উঠে গেলে তো খুব সুন্দর চুল আবার হবে। আবার তো গজিয়ে যায়। সাময়িক, হ্যাঁ। যখন চুলটা উঠছে একটা স্কার্ফ বেঁধে বা উইগ বেঁধে চালাবে, আর তারপরে তো নিজেরই চুল হবে। হ্যাঁ, চুলের আকৃতিটা পাল্টে যায়। আকৃতি মানে? মানে আমি দেখেছি স্ট্রেট হেয়ার একটু কার্লি হয়ে যাচ্ছে, আচ্ছা, কার্লি হেয়ার স্ট্রেট হয়ে যাচ্ছে, এটা হয়। ও এরকম হয়ে যাচ্ছে, তাতে অসুবিধা কি? বেশ সুন্দর লাগে, অনেককে ইন্দিরা গান্ধীর মতো দেখতে লাগে। সত্যি। আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি যে ক্যান্সার নিয়ে যে ভয় ভীতি আমাদের মধ্যে একটা অনেক রকম মিথ, সেগুলো কিন্তু অবলীলায় দিদির সাথে কথা বলার পর একদম কেটে আসলে যাচ্ছে। অনেক আছে না, ঘরোয়া মহিলা, নর্মাল চুল ছিল, খোঁপা টোপা বাঁধতেন, বেনি বাঁধতেন, স্মার্ট লুক নিয়ে আসছে, খুব আচ্ছা, ভালো লাগে। হ্যাঁ ভালো লাগে। এই যে ভালো লাগাটা, এই পজিটিভিটিটাই কিন্তু সবচেয়ে বড় পাওয়া। মানে এই এই যে লড়াই করার যে শক্তিটা একটা মানুষ, একটা পেশেন্ট পাবেন, এরকম ডাক্তার না হলে কিন্তু সত্যি পাওয়া যায় না। অন্তত আমার দিদির সাথে থেকে যে একটা পজিটিভ এনার্জি আদান প্রদান হলো, আমার টিমের সিস্টাররাও ভীষণ পজিটিভ। সেই তো পজিটিভ তো নার্সিং হতেই স্টাফ হবে। কিন্তু অ্যাকচুয়াল, হুম হুম হুম। মানে পিয়ারলেস হসপিটালে। যে কোনো হসপিটালে হ্যাঁ, নার্সিং স্টাফরা যদি সদর্থক হয়, তাহলে রুগীর কষ্টটাই কমে যায়। সে তো তাকে ইন্সপিরেশন দেয়, সে তো তাকে উৎসাহ দেয় যে এই বাড়িটা নেবেন, এই ওষুধ দিচ্ছি, ভয় পাবেন না। হ্যাঁ, সে তো মানে দিদির সর্বক্ষণ সাথে আছে। কথা বলেই, আমি না হয় দেখে চলে গেলাম, কিন্তু সে তো সর্বক্ষণই আছে হ্যাঁ না? তোমার সাথে কথা বলেই সেটা মনে হচ্ছে যে কিছুই ব্যাপার না, চুল উঠে আছে, কি হয়েছে, আবার গজিয়ে হ্যাঁ, যাবে, হ্যাঁ। এই আছে। মানে এই যে কোনো একটা জিনিসকে ওরকম গুরুত্ব দিতে নেই, সামগ্রিকভাবে ভাবতে হবে, ঠিক কথাই, সামগ্রিক ঠিক জিনিস। একদমই। এই যে পেন হয়, যে কোনো ক্যান্সারে যে ভীষণ পেন ছটফট করে, আমি ঘুরে ফিরে সেই ওই কথাতেই আসবো যে যে কষ্টগুলো, সেইটা কিভাবে না, না, এটা ঠিক কথা নয় যে সবার ব্রেস্ট একটা পেন ক্যান্সারের হবে। ক্ষেত্রে না, কিছু, কিছু লোকের নিশ্চয়ই হতে পারে। তার ধরো কোনো হাড়ে ছড়িয়ে গেছে বা কোনো নার্ভে পেন হচ্ছে। অ্যাকিউট। হ্যাঁ, সেটা হতে না, ক্রনিকও হতে পারে, আচ্ছা, ক্রনিক হতে পারে। সেটা নয়। সবার কেন পেন হবে? সবার তো ব্যথা হয় না। কিছু, কিছু লোকের হয়, তাও ব্যথার এখন এত ভালো, ভালো ম্যানেজমেন্ট আছে, এত ভালো, ভালো উপশম করার উপায় আছে। এমনকি প্যাচ লাগিয়ে সে ঘুরতে পারে, ব্যথা তার কম হবে। এগুলো আচ্ছা। সম্ভব। ব্যথা নিয়ে যে গল্পগুলো, সেটা অনেকটা জানো তো সিনেমার মতো। যেমন ওই সিনেমাতে অসুখ হলে একটা আঙুর নিয়ে লোকে ঢোকে না সিনেমা, বা আপেল নিয়ে বা বেদানা নিয়ে, বেদানার সাথে রক্তের একটা যোগ আছে। যোগ ভাবে যে লাল হয়ে যাবে রক্ত। হ্যাঁ, তো এইগুলো ভাবনা। সব লোকের মোটেই ব্রেস্ট ক্যান্সারে, স্তনের ক্যান্সারে ব্যথা হয় না। কিছু কিছু লোকের হয়, তার উপশমও করা যায়। হ্যাঁ, কিছু কিছু লোককে তো আমরা পারি না। আমরা তো, আমাদের তো ফেলিয়ারও আছে, সেটা তো মানতেই হবে। তার মানে সেটাকে ফেল বলা যায় না যদি না, সবটাই। দেখো, সব কিছুরই তো একটা, হয়তো যেটা আমরা পারি না সেটা তাকে বলে দিই, তো তখন সে অন্যরকম চিকিৎসাও করতে পারে। আমার কাছেই থাকতে হবে তার তো কোনো মানে নেই। সে হয়তো অন্য কিছু ট্রাই করতে পারে, যেটা হয়তো গতানুগতিক নয়, একটু আলাদা চেষ্টা হুম, করতে পারে। কিন্তু এখন না অনেক পেন ক্লিনিক আছে চারিদিকে, নানা রকমভাবে। ম্যানেজ করে তারা। হ্যাঁ, নানা রকমভাবে ম্যানেজ করে, কাজেই একেবারে পেন কমছে না এরকম খুব কমই হয়। আহ, অনেক দুঃখের মধ্যেও যে মানে অনেক পজিটিভ কথা বলছো তুমি,
সেটা সত্যি মানে একটা ভীষণভাবে উল্লেখযোগ্য আমাদের কাছে, সকলের কাছেই। আমি শেষ প্রশ্ন ঠিক বলবো না এটা। তুমি অন্ধকারের পাশেই তো আলো থাকে, তো সেটাই। আলো তো অন্ধকার না থাকলে বোঝাও যায় না। এটা ঠিক কথাই। ভীষণ দামি কথা, ভীষণ দামি কথা, ভীষণ সুন্দর কথাও। আমি যারা ক্যান্সারে আক্রান্ত হয়ে আছেন, তাদের পরিবার এবং সত্যি যারা তাকে দেখছেন, তাকে দেখে কষ্ট পাচ্ছেন কিংবা হয়তো ভয় পাচ্ছেন, হয়তো সেরে যাবেন, তাদের জন্য দিদির একটা বার্তা থাকুক আজকে এই অনুষ্ঠানের শেষে, সেটাই আমি চাইবো। না, আমি সবার জন্যই একটা বার্তা দেব। যদি কখনো মনে হয় যে এটা ক্যান্সার হতে পারে, লুকিয়ে রাখবেন না। দয়া করে লুকিয়ে না রেখে এগিয়ে আসুন, হাল ছাড়বেন না, ভয় পাবেন না। এই দুটো যদি করেন তবে আপনি খুব ভালো থাকবেন, ডাক্তাররা আপনাকে ভালো রাখবে। সমাজকে বলবো আর প্রত্যেক পরিবার পরিজনকে বলবো, প্রতিটি ক্যান্সার রোগীর পাশে দাঁড়ান। হ্যান্ড হোল্ডিং অত্যন্ত প্রয়োজনীয়। আজকের আড্ডাটা থেকে আমরা শিখলাম যে একটা রোগী শুধু ক্যান্সারের জন্য লড়াই করছে না, গোটা সমাজটাই কিন্তু আমরা ক্যান্সারের বিরুদ্ধেই লড়াই করছি। তার পরিবারের পাশে থেকে আমরা যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিই, পজিটিভ থাকি, এই যুদ্ধ জয় হবেই একদিন না একদিন। এই বিশ্বাস রাখতেই হবে। অন্তত মধুচন্দাদির মতো এরকম মানুষের সংস্পর্শে থেকে এইটুকু বলতে পারি যে পজিটিভ থাকা অত্যন্ত দরকার। আমাদের আড্ডাটা আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। মধুচন্দাদির নম্বর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। আর মধুচন্দাদির সঙ্গে যোগাযোগ করার জন্য তাকে ফোন করতে পারেন। পিয়ারলেস হসপিটালে ওনাকে পাবেন, দেখাতেও পারেন চিকিৎসার জন্য। আপনারা ভালো থাকুন সবাই, মধুচন্দাদি ভালো থাকুক এবং আরও অন্য অন্য অনেক টপিক নিয়ে মধুচন্দাদিকে আবার আমরা পেতে চাই। আপনারা কি বলেন? আপনারা সকলে ভালো থাকবেন। নমস্কার দিদি। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ক্যান্সার সন্দেহ করলেই এগিয়ে আসবেন, ভয় পাবেন না।